পুলিশের ডেপুটি কমিশনার বৃন্দা বসুর একমাত্র মেয়ে হঠাৎই এক রাতের বেলা হারিয়ে যায়। ঠিক এর পরদিনই এক ফেমাস সাংবাদিকের গাড়িতে তার রক্ত খুঁজে পাওয়া যায়। সবশেষ তাকে ওই সাংবাদিকের সাথেই দেখা গিয়েছিল। তবে কি সে বৃন্দার মেয়েকে মেরেই ফেলেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? কি সেই রহস্য? বৃন্দা কি পারবে সেই রহস্যের ওপর থেকে পর্দা সরাতে আর নিজের মেয়েকে খুঁজে বের করতে? সেটাই দেখবো আজকের গল্প নিখোঁজে। গল্পের শুরু হয় কলকাতার এক ব্যস্ত রাস্তায়। ব্যস্ততম এই ভিড়ে ঠিক মাঝ রাস্তাতেই একটি গাড়ি অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই গাড়িটি আশেপাশের সবাই সকাল থেকেই দেখছে। তখনই বিরক্ত হয়ে এক দোকানদার সেখানকার ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ করে। পুলিশ তো ভাবে কোনো মাতালের কাজ হয়তো। তো গাড়ির কাছে গিয়ে ট্রাফিক পুলিশ দেখে গাড়িতে বসে আছে বিখ্যাত নিউজ প্রেজেন্টার, ভয়েস অফ ইন্ডিয়া চ্যানেলের সিইও রমিত সেন। তাকে দেখে পুলিশ তো খুবই বিরক্ত হয় আর বলে তারা টিভিতে এত বড় বড় লেকচার দেয়, আর এখন যদি তারাই নিয়ম ভঙ্গ করে তাহলে কিভাবে হবে? তো রমিত সেনকে দেখে মনে হচ্ছিল সে কিছুই বুঝতে পারছে না। এখনই বুঝি তার ঘুম ভাঙলো। পুলিশ তখন হঠাৎই লক্ষ্য করে রমিত সেনের গায়ে আর তার পাশের সিটে রক্ত লাগানো। আর এই সব দেখার সাথে সাথেই তো পুলিশ দ্রুত তাকে গাড়ি থেকে নামায় আর তার পুরো গাড়ি ভালোভাবে তল্লাশি করে। সেখানে একটি রক্তমাখা চাদরও পাওয়া যায়। এই সবকিছু দেখে পুলিশটি ভালোভাবেই বুঝতে পারে যে এই গাড়িতে কোনো খুন হয়েছে। তাই তৎক্ষণাৎ রমিতকে গ্রেফতার করা হয়। তো তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনই দেখা যায় দূর থেকে এক হলুদ কোট পরা লোক এইসব দেখতে থাকে। তার হলুদ কোটেও রক্তের দাগ। তো এখানে কি হয়েছে তা তো আমরা গল্পের সাথে ধীরে ধীরেই জানতে পারবো। যাক, তো এরপরেই আমরা পুলিশের ডেপুটি কমিশনার বৃন্দা বসুকে দেখতে পাই। সে বেশ চিন্তিত, কারণ তার একমাত্র মেয়ে দিতি গত রাতে বাড়ি ফেরেনি। সকাল থেকে ফোন দিয়ে দিয়ে বৃন্দা তো দিতিকে পাচ্ছেই না। তার ফোন বারবার সুইচ অফ দেখাচ্ছে। বৃন্দা তখন তার ঘরের কাজের মেয়ে পরীর কাছে ফোনটা দেয় আর বারবার দিতিকে ফোন করতে বলে। তবুও তার চিন্তা কমে না। সে এক পর্যায়ে গাড়ি নিয়েই বেরিয়ে পড়ে আর ড্রাইভারকে বলে দিদির বন্ধু বিশাল আগারওয়ালের বাড়িতে যেতে, কারণ তার মেয়ে আজ পর্যন্ত এমন কখনোই করেনি যেভাবে ফোন সুইচ অফ করে রাখবে আর কোনো খবর দিবে না। যাক, তো এরপরই আমরা রমিতের স্ত্রী গার্গীকে দেখি। রমিত গত রাতে বাড়ি না ফেরায় সেও খুব চিন্তিত। তাই সে খুবই অস্থির হয়ে যায় আর দ্রুত তাদের ছেলে রাতুলের ঘুম ভাঙায় আর তাকে সবকিছু খুলে বলে। কিন্তু রাতুল তো এই ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। সে বলে নিশ্চয়ই তার বাবা পার্টিতে বেশি ড্রিঙ্ক করে ফেলায় সেখানেই রয়ে গেছে, ঠিক সময় মতো চলে আসবে। কিন্তু গার্গী বলে সে তার স্বামীকে চেনে, সে কখনো অতিরিক্ত ড্রিঙ্ক করবে না। আর গত রাতে গার্গীর যখন রমিতের সাথে কথা হয়, রমিত বলেছিল সে পার্টি থেকে বের হচ্ছে, তাহলে তারপর সে কোথায় গেল? তো তখনই গার্গীর মেয়ে তাকে বলে বিজয়কে কল দিতে। এই বিজয় হলো রমিতের বন্ধু, যার সাথে রমিত গত রাতে পার্টিতে ছিল। গার্গী তো তাকেও কল করে ফেলেছে, কিন্তু বিজয় তো ফোনই রিসিভ করছে না। তো গার্গী কথা বলতে বলতেই দেখা যায় বিজয়ের কল আসে। ওদিকে বৃন্দা চলে যায় দিতির বন্ধুর ফার্ম হাউসে, যেখানে তার দেখা হয় ব্রিজেশ আগারওয়ালের সাথে। এই ব্রিজেশ হলো দিতির বন্ধু বিশালের বাবা, যার ফার্ম হাউসে দিতিরা প্রায় পার্টি করত। ব্রিজেশ বলে বিশাল সবসময় তাদের ফার্ম হাউসে পার্টি করতে থাকে, সেখানে সে দিতিকেও দেখেছে। ব্রিজেশ তখন জানতে চায় বিশাল কোনো সমস্যা করেছে কিনা। তখন চিন্তিত বৃন্দা বলে সে নিশ্চিত না যে কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ গত রাতে তার মেয়ে বাড়ি ফিরে আসেনি, তার ফোনটাও বন্ধ আর বন্ধুরাও ফোন ধরছে না। ব্রিজেশ তখন অবাক হয়ে বলে তার ছেলে বিশাল তো গত রাতে বাড়ি ফিরে এসেছে, সে এখন ঘুমাচ্ছে। এরপরই বৃন্দা ডেকে পাঠায় বিশালকে। বিশালও তো বেশ অবাক হয়, কারণ দিতি রাতে বাড়ি ফেরেনি এটা তো সে জানতোই না। তারা সব বন্ধুরা তো রাত 2টোর মধ্যেই বাড়ি ফিরে গিয়েছিল। দিতি তো তার অনেক আগেই রমিত সেনের সাথে বেরিয়ে গেছে। তো তাদের কথাবার্তার মাঝে সেখানেই চলে আসে বিশালের বড় ভাই। গার্গী ওদিকে বিজয়ের সাথে কথা বলে স্তব্ধ হয়ে যায়। বিজয় জানায় রমিত 11:30টায় পার্টি থেকে বেরিয়ে গেছে। গার্গী তো বুঝতে পারে না রমিত কোথায় গেল, তার সাথে কি হলো। প্রথমে তো গার্গী কান্নায় ভেঙে পড়ে, এরপরে নিজেকে সামলে রমিতের কলিগদের সব জানায়। রমিতের কলিগরা তো বিভিন্ন থানা আর হাসপাতালে খোঁজ নিতে শুরু করে, তবে তারা তো রমিতের নাম চেপে যায় বদনামের ভয়ে। ওদিকে যেই থানায় রমিতকে রাখা হয়েছে সেখানকার ইন্সপেক্টর যখন দেখে যে রমিতকে লকআপে রাখা হয়েছে, সে তো তার জুনিয়রদের সাথে বেশ রাগ করে। যত কিছুই হোক এটা একটি হাই প্রোফাইল কেস, আর রমিত একজন সেলিব্রিটি, বাইরের চাপ আসতে পারে।
তো বিশালের সাথে এদিকে কথা বলে বৃন্দা কল দেয় তার এক চৌকস অফিসার শাহানাকে। আর রমিত সেনও দিতির বন্ধুদের সাদা পোশাকে তুলে এনে পুলিশ হেডকোয়ার্টার লালবাগ আনতে বলে। রমিত সেনের নাম শুনে তো শাহানা বেশ অবাক হয়। সে জানায় পুলিশে জয়েন করার আগে সে ভয়েস টিভিতে কাজ করত। সে রমিত সেনকে ভালোই চেনে, রমিত ভালো মানুষ। শাহানা তখন বৃন্দাকে জিজ্ঞেস করে কেন সে রমিতকে তুলে আনছে। বৃন্দা সেই কথার জবাব না দিয়ে শাহানাকে দ্রুত কাজ সারতে বলে। ওদিকে আমরা রমিতের বন্ধু বিজয়কে দেখি, যে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। মর্নিং ওয়াকে বেরিয়ে সে একটি সিগারেট ধরায়, যা তার স্বভাব বিরুদ্ধ। তাকে দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে খুব চিন্তিত। ওদিকে বিজয়ের স্ত্রী রেশমা এসেছে বাবার বাড়ি। তার বাবা মা তো বেশ চিন্তিত, কারণ রেশমা গত রাতে পার্টি থেকে ফিরে এসে একদম চুপচাপ হয়ে গেছে। রেশমার মা জিজ্ঞেস করে বিজয়ের সাথে তার কোনো সমস্যা হয়েছে কি। রেশমা জানায় না, কোনো সমস্যা হয়নি, তবে তার মুখ দেখে বাবা মা বুঝে যায় যে কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে। ওদিকে গার্গী তো তার ছেলে মেয়েদের নিয়ে বসেছিল, তারা কি করবে সেটাই ভাবছিল। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। রাতুল বলে নিশ্চয়ই বাবা এসেছে। তার মা শুধুই চিন্তা করছে, কিন্তু তখনই দেখা যায় যে লালবাজার থেকে একজন পুলিশ অফিসার এসেছে রমিত সেনের খোঁজে। রমিতকে গ্রেফতার করতে হবে। এটা শুনেই তো তারা অবাক হয়ে যায়। দৃশ্য চলে যায় গত রাতের পার্টিতে, যেখানে আমরা রমিত, বিজয় আর রেশমাকে দেখি। বিজয় দূরে গেলেই রেশমা রমিতের সাথে ফ্লার্ট করতে শুরু করে। রমিতের প্রতি তার আলাদাই একটা টান রয়েছে, কিন্তু রমিত চেষ্টা করে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে। আর তখনই তার দেখা হয়ে যায় দিতির সাথে। দিতি তাকে জিজ্ঞেস করে সেই পার্টিতে কি করছে। রমিত তাকে একই প্রশ্ন করে। এর পরের দৃশ্যে আমরা দেখি গভীর রাতে একটি মেয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালাচ্ছে। তখনই আরেকটি গাড়ি মেয়েটিকে আঘাত করে পালায়। মেয়েটি তো রাস্তায় পড়ে ছটফট করতে থাকে, কিন্তু তার চেহারা আমরা দেখতে পাই না। দৃশ্য চলে যায় লালবাজার হেডকোয়ার্টারে। শাহানা এসে জানায় রমিতকে লালবাজার আনা হয়েছে। তার গাড়ি একেবারে রক্তে মাখামাখি। গাড়িতে পাওয়া রক্ত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু তা কার রক্ত সেটা এখনো জানা যায়নি। এদিকে বৃন্দার মায়ের মন কুডাক ডাকে। সে শাহানাকে বলে দিতির রক্ত পরীক্ষা করার জন্য যে স্যাম্পল কয়দিন আগে মেডিকেলে দেওয়া হয়েছিল সেই রক্তও ফরেনসিকে পাঠাতে। শাহানাও তখন সায় দিয়ে বেরিয়ে যায় আর চলে যায় ইন্টারোগেশন রুমে, যেখানে রমিত বসে আছে। সে এখনো কিছুটা অপ্রকৃতস্থ, মনে হচ্ছে তার মাত্র ঘুম ভাঙল। তো শাহানা জিজ্ঞেস করে রমিত কি তাকে চিনতে পেরেছে। রমিত জানায় না তো, সে তাকে চিনতে পারেনি। শাহানা তখন তার পরিচয় দেয় যে 2016 সালে সে ভয়েস টিভিতে কাজ করত। তো এবার রমিত তাকে চিনতে পারে আর জিজ্ঞেস করে সে হঠাৎ চাকরি ছেড়ে দিল কেন। শাহানাও এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে রমিতকে সরাসরি জিজ্ঞেস করে যে সে গত রাতে কোথায় ছিল আর তার গাড়িতে কার রক্ত। তো রমিত তো এসব প্রশ্নের কোনো জবাবই দিতে পারে না। সে বলে তার কিছুই মনে পড়ছে না, গত রাতের কথা তার কিছুই মনে নেই। সে কোথায় ছিল, কিভাবে গাড়ি পর্যন্ত গিয়েছে, কিচ্ছু না। শাহানা তখন তাকে বলে ধীরে ধীরে নিশ্চয়ই তার সব মনে পড়বে। আপাতত যেখান থেকে মনে পড়ছে সেখান থেকেই যেন সে বলা শুরু করে। এই বলেই শাহানা ক্যামেরা চালু করে দেয়। রমিত তো এতক্ষণ বুঝতেই পারেনি শাহানা এখন একজন পুলিশ অফিসার। তো শাহানা জানায় সে ভয়েস থেকে চাকরি ছেড়ে পুলিশে জয়েন করেছে আর আপাতত সে লালবাজারে পোস্টেড রয়েছে। তো এরপর রমিত বলতে শুরু করে গত রাতের ঘটনা। গতকাল রাতে তার বন্ধু বিজয় আর রেশমার অ্যানিভার্সারি ছিল। ভয়েসে কাজ করার সুবাদে শাহানাও তাদের চেনে। এই উপলক্ষে তারা একটি পাবে যায় যার নাম সুগার ড্যাডি। সেখানে তার দিতির সাথেও দেখা হয়, যে বন্ধুদের নিয়ে সেখানে এসেছে। এই দিতির সাথে রমিতের সম্পর্ক বস আর এমপ্লয়ির। দিতি পড়াশোনার পাশাপাশি ভয়েস টিভিতে ইন্টার্ন করছিল। তো রমিত, বিজয়, রেশমা, দিতি সবাই সেখানে বেশ ভালো সময় কাটায়। যদিও পুরোটা সময় রেশমার মনোযোগ তার স্বামীর থেকে রমিতের দিকেই বেশি দেখা যায়। বিজয়ও ব্যাপারটা বুঝতে পারে। সে রমিতকে তো বলেই ফেলে যে সে আছে বলেই রেশমা আজ এত খুশি। ওদিকে ফরেনসিক এক্সপার্ট ছেত্রী সব প্রমাণ পরীক্ষা শেষে রমিতের ফোন বৃন্দার কাছে জমা দেয়। সে জানায় ফরেনসিক টিম তেমন সন্দেহজনক কিছু পায়নি। রাত 12টায় বানতলার ওই গেস্ট হাউসে ফোনের ব্যাটারি শেষ হয়ে অফ হয়ে যায় তার ফোন। তো ছেত্রীকে একটু ইতস্তত করতে দেখে সে বলে আর কিছু কি সে বলতে চায়। ছেত্রী তখন বলে সে যেন দিতির সাথে রমিত সেনের চ্যাটগুলো পড়ে। এই বলেই ছেত্রী চলে যায়। বৃন্দা তখন রমিতের সাথে দিতির চ্যাটগুলো পড়তে থাকে। এর মধ্যে তাকে ফোন করে জানানো হয় যে দিতির রক্ত পরীক্ষা করা হয়েছে আর রমিতের গাড়ি সিটে যেই রক্ত পাওয়া গেছে সেগুলো দিতিরই। দৃঢ় আর সাহসী পুলিশ অফিসার বৃন্দার ভেতরের মা এবার বেরিয়ে আসে। সে হাওমাও করে কান্নায় ভেঙে পড়ে।
মেয়ের অমঙ্গলের আশঙ্কায় তার ভেতরে তোলপাড় হয়ে যায়। এই সময় তার অফিসে চলে আসে তারই সহকর্মী ডিসিপি সামন্ত। এই সামন্তর সাথে বৃন্দার সম্পর্ক কখনোই ভালো ছিল না। বৃন্দা একজন মেয়ে হয়ে এত উপরে চলে আসবে সামন্ত সেটা কখনো মানতেই পারে না। তাই সে সুযোগ পেলেই বৃন্দাকে কটাক্ষ করে কিংবা নিচু করার চেষ্টা করে। আজ তাই দিতির খবর পেয়ে সামন্ত ছুটে চলে এসেছে বৃন্দাকে অপদস্থ করার জন্য। সে তাকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। বৃন্দার স্বামী না থাকায় তার মেয়ে নাকি বিপথে গেছে, এইসব উল্টোপাল্টা বলতে থাকে। এক সময় তো সে ইঙ্গিত করতে থাকে দিতির সাথে রমিতের নিশ্চয়ই কোনো খারাপ সম্পর্ক ছিল। বৃন্দার তো প্রচন্ড রাগ হয়, কিন্তু সে জানে এখন তার সময় খারাপ। তাই সে চুপচাপ তার সব কথা হজম করে যায় আর তাকে বলে দেয় সে যেন মিডিয়াতে কোনোভাবে এটা না জানায় যে তার মেয়ে হারিয়ে গেছে। তবে বৃন্দা লুকায় না যে দিতির রক্তই রমিতের গাড়িতে পাওয়া গেছে, কারণ একসময় সে এটা জানতেই পারবে। তো এরপরে বৃন্দা যায় ইন্টারোগেশন রুমে, আর সেখানে গিয়ে কোনো কিছু বাজবিচার না করেই রমিত সেনকে জিজ্ঞেস করে তার মেয়ে কোথায় আছে। রমিত বলে সে তো কিছুই জানে না। বৃন্দা তো তার কোনো কথাই শুনতে চায় না, বারবার তাকে জিজ্ঞেস করে তার মেয়ে কোথায় আছে। রমিত একটু ফোন করতে চাইলে বৃন্দা রেগে যায় আর বলে তাকে ফোন বা কিছুই দেওয়া হবে না। তারপরই সে নিজেকে কিছুটা সামলায় আর বলে ফার্ম হাউস থেকে দিতি রমিতেরই গাড়ি করে 11:30টায় বের হয়ে যায়। এটা কি ঠিক? রমিত বলে সময়টা তার ঠিক মনে নেই, তবে দিতি তার সাথেই বের হয়। বৃন্দা তখন জিজ্ঞেস করে তাহলে তার মেয়ে কোথায় উধাও হয়ে গেল? রমিত তো তার জবাব দিতে পারে না। বৃন্দা বলে দিতি তার মেয়ে, সে তার মেয়েকে বের করার জন্য যে কোনো কিছু করবে। রমিত বলে সে তার কথা জানে, দিতির মুখেই সে তার কথা শুনেছে। এদিকে শাহানা ছেত্রীকে জিজ্ঞেস করে সে নিশ্চিত যে গাড়ির ওই রক্তগুলো দিতিরই? ছেত্রী বলে সে 100% নিশ্চিত। এছাড়া গাড়িতে কিছু মেয়েদের চুলও পাওয়া গেছে, তা দিতির কিনা পরীক্ষার মাধ্যমেই বের করা যাবে। শাহানা জানায় দিদির সব বন্ধুরা এসেছে আর বিজয় আর রেশমাও চলে এসেছে, তাদের সব জিজ্ঞাসাবাদ করা যাবে। ছেত্রী তখন জানায় তার রমিতের বাড়ির লোকেদের আঙুলের ছাপ দরকার, কারণ এগুলো বাদ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করতে হবে। শাহানার কাছে কোনো একটা ফোন আসে তখনই, তাই শাহানা দ্রুত চলে যায় বৃন্দার কাছে। বৃন্দা তো খুবই বিরক্ত হয়, তবুও তাকে শাহানা বারবার বলতে থাকে তার ঘরে যাওয়ার জন্য, খুব দরকারি একটা ব্যাপার আছে। ওদিকে হাসপাতালে সেই আগের দৃশ্যে দেখানো গাড়ি চাপা পড়া মেয়েটিকে আমরা মারা যেতে দেখি। ডাক্তাররা মেয়েটিকে পরীক্ষা করে পুলিশকে জানানোর আর ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয়। এদিকে ইন্টারোগেশন রুম থেকে বৃন্দা নিজের ঘরে আসতেই শাহানা টিভি অন করে। টিভিতে দেখা যায় দিতির মিসিং এর ব্যাপারটি সাংবাদিকরা কোনোভাবে জেনে গেছে আর তারা দিতির হারানোর ব্যাপারটিকে বেশ রংচং মাখিয়ে প্রচার করছে। একে তো পুলিশ অফিসার বৃন্দা সাংবাদিকদের কাছে অনেকটা শত্রুর মতো, আর দ্বিতীয়ত বিরোধী চ্যানেলের রমিত সেন এই কেসের সাথে যুক্ত আছে। তাই টিভি চ্যানেলের সাংবাদিক মনের মাধুরী মিশিয়ে সংবাদ প্রচার করতে থাকে। টিভিতে এই সংবাদ দেখতে পায় গার্গী আর তার ছেলে মেয়েরা। এসব দেখে তারাও বেশ অস্বস্তিতে পড়ে। এদিকে প্রচন্ড রেগে গিয়ে বৃন্দা শাহানাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে, প্রেসের কাছে কিভাবে ভেতরকার খবর গেল? শাহানা তো এর উত্তর জানে না। তো তখন টিভি রিপোর্টার অর্পণ তার সাংবাদিক পাঠিয়ে দেয় লালবাজার আর খোঁজ বের করে ফেলে যে রমিতের সাথে সাথে কেশবপুর বিশ্ববিদ্যালয় অর্থাৎ দিতির বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থীকে গ্রেফতার করে আনা হয়েছে। আর ভয়েস টিভির বিজয় দত্ত এবং তার স্ত্রী কেশবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেশমা চৌধুরীকেও গ্রেফতার করে আনা হয়েছে। তো বৃন্দা তো বুঝতেই পারে না ভেতরকার এত সব খোঁজ খবর কিভাবে টিভি সাংবাদিকরা পেল। এরপরে আমরা ইন্টারোগেশন রুম দেখতে পাই, যেখানে বিজয় আর রেশমা বসে আছে। বিজয় প্রথমে নিশ্চিত হয় তাদের সামনে রাখা ক্যামেরাটা বন্ধ কিনা। এরপরই সে রেশমাকে বলে তার কাছে গার্গী কল করেছিল, সে জানিয়েছে রমিত বাড়ি ফিরে যায়নি। এ কথা শুনে তো রেশমা চমকে যায়। বিজয় বলতে থাকে রেশমা যেন তাকে সাহায্য করে, সে অনেক বড় ভুল করেছে। রেশমা তখন তাকে চুপ থাকতে বলে, কারণ এসব কথা বলার এটা জায়গা নয়। ওদিকে দেখা যায় অর্পণের সাংবাদিকরা রমিতের সেই গাড়ির খোঁজ খবর করেছে আর রক্তমাখা সিট দেখানোর চেষ্টা করছে। এই সবকিছু টিভিতে দেখে গার্গী ছেলেকে নিয়ে তখনই লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এই অর্পণের সাথে রমিতের আগাগোড়াই শত্রুতা ছিল, তাই এখন সে এই সব সুযোগ নিচ্ছে। তো এদিকে দেখা যায় প্রচন্ড রাগে আর ক্ষোভে বৃন্দা চিৎকার করতে থাকে আর সামন্তকে গালাগাল করতে থাকে। সে বুঝে যায় এই সবকিছু বিস্তারিত তথ্যের পাচারের পেছনে কে আছে। বৃন্দা তখনই চলে যায় সামন্তর অফিসে। শাহানা তখন তার পেছন পেছন যায় আর তাকে মাথা ঠান্ডা রাখতে বলে। বৃন্দা তখন সামন্তর অফিসে গিয়ে সামন্তকে বলে সে জানে সামন্ত খারাপ,
কিন্তু সে এতটা নিচু তা তো বৃন্দা বুঝতে পারেনি। সে আর বৃন্দা একই পদমর্যাদার হওয়ায় সবসময় সামন্তের হিংসে হয় তাকে। সামন্ত তার নামে অনেক নোংরা কথা ছড়ায়। এই সব কিছু বৃন্দা জানে, তবে আজ সে যা করেছে তা সব সীমা ছাড়িয়ে গেছে। শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে সে চলমান কেসের তথ্য বাইরে দিয়ে দিয়েছে। এটা কি সে উচিত করেছে? সামন্ত তখন তাকে এভাবে চিৎকার করতে বারণ করে আর চুপ করতে বলে। তখনই সেখানে এই দুজনের সিনিয়র পুলিশ কমিশনার চলে আসে আর বৃন্দাকে জিজ্ঞেস করে যে এত কিছু মিডিয়া জানলো কি করে। বৃন্দা বলে সে এটা জানার জন্যই সামন্তর এখানে এসেছে। সামন্ত আর বৃন্দা তখন আবারও ঝগড়া শুরু করে দেয়। কমিশনার তাদেরকে কোনো মতে থামায় আর বৃন্দাকে তদন্ত চালিয়ে যেতে বলে। যদিও নিয়ম হলো কেউ যদি তদন্তে ব্যক্তিগতভাবে জড়িয়ে থাকে তাকে সেই তদন্তের ভার দেয়া যায় না, তবুও কমিশনার বৃন্দার উপরেই এই কেসের দায়িত্ব দিয়েছে, কারণ তার রেকর্ড সামন্তের চেয়েও অনেক ভালো। এদিকে ছেত্রী এসে বৃন্দাকে জানায় দিতির বন্ধুদের আর বিজয় ও রেশমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র দিতির ফিঙ্গারপ্রিন্ট দরকার, যার জন্য তাদের বৃন্দার বাড়ি যেতে হবে। আর রমিতের পরিবারের ফিঙ্গারপ্রিন্টও দরকার। এছাড়া পুরো ফরেন্সিক টিম ঘটনাস্থলে অর্থাৎ বানতলা ফার্ম হাউসে যেতে চায়। বৃন্দা তখন জানায় সেও তাদের সাথে যাবে, তবে তার আগে সে আটক করে আনাদের সাথে কথা বলতে চায়। তো ইন্টারোগেশন রুমে বৃন্দা একে একে সবার সাথে কথা বলতে থাকে। তাদের সাথে কথা বলে বৃন্দা জানতে পারে যে বিশাল রেশমাকে পছন্দ করত আর রমিতকে পছন্দ করত দিতি। তো সুমিত নামে তাদের বন্ধুটি পছন্দ করত দিতিকে। সেদিন ডিস্কোতে দিতি জোরাজোরি করে আর রমিতদেরকে বিশালের বানতলার ফার্ম হাউসে যেতে বাধ্য করে। যদিও সুমিত চাইছিল না, সে চাইছিল তারা নিজেরা যাবে আর নিজেদের মতো এনজয় করবে, তবে দিতি জোর করে তাদেরও নিয়ে যায়। রমিতেরও তেমন ইচ্ছা ছিল না, শুধুমাত্র দিতির কথাই তারা সেখানে যায়। রাত 10:30টার দিকে তারা সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দিতি অনেকক্ষণ ধরে কারো সাথে ফোনে কথা বলে। তো কথা শেষ করে সে ভেতরে চেষ্টা করে সবসময় রমিতের আশেপাশে থাকতে, তার সাথে কথা বলতে, সেলফি তুলতে। বাড়ি ফেরার সময়ও দিতি রমিতের গাড়িতে ওঠে আর ওদিকে বিজয় তার স্ত্রীকে বাপের বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে যায়। বাকিরা বেশ কিছুক্ষণ পর যার যার বাড়িতে চলে আসে। এরপর তারা সকালে সবটা জানতে পারে। তো প্রত্যেকের বয়ান মিলে যায় আর একটি ছবিও পায় বৃন্দা বসু। ওদিকে শাহানা লালবাজারে গার্গীকে দেখতে পায় আর তার কাছে গিয়ে কথা বলে। প্রথমে গার্গী তাকে চিনতে পারে না, তবে পরে চিনতে পারে আর জিজ্ঞেস করে সে শামীম আহমেদের সাথে সম্পর্কিত কি। একথা শুনে শাহানার মুখটাই অন্যরকম হয়ে যায়। গার্গী বুঝতে পারে সে হয়তো ভুল কথা তুলেছে, তাই তৎক্ষণাৎ সে শাহানাকে সরি বলে। এরপর সে শাহানাকে বলে রমিতকে থানা থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে। শাহানা বলে সে তা করতে পারবে না, তবে বৃন্দার সাথে তার দেখা করিয়ে দেবে। তখনই পাশে দাঁড়িয়ে থাকা আর একজন শাহানার কাছে আসে আর তাকে তার পরিচয় দেয় জয়দীপ মিত্র বলে। সে একজন আইনজীবী। জয়দীপ জানায় এখানে যাকে তুলে আনা হয়েছে অর্থাৎ দিতির বন্ধু সুমিত মিত্র, তারই বড় ভাই। সে বৃন্দার সাথে দেখা করতে চায়। তো শাহানা চলে যায় বৃন্দার কাছে আর বলে যে গার্গী এবং জয়দীপ তার সাথে দেখা করতে চায়। বৃন্দা তখন গার্গীদের অপেক্ষা করতে বলে আর জয়দীপকে চলে যেতে বলে, কারণ সুমিত এবং বিজয়দের অর্থাৎ সবাইকে এখন ছেড়ে দেওয়া হবে। তারা মুক্ত, তবে পুলিশকে না জানিয়ে তারা কোথাও যেতে পারবে না। বৃন্দা তখন শাহানাকে বলে তার একটা খটকা লাগছে, তার মনে হচ্ছে এমন কোনো একটি তথ্য তাদের কাছে এসেছে যা ভিন্ন রকম, তবে তা সে বের করতে পারছে না। এরপরই গার্গীদের বসতে বলে বৃন্দা বেরিয়ে যায় বানতলা ফার্ম হাউসের উদ্দেশ্যে। ওদিকে গার্গীদের বাড়িতে রুষা অর্থাৎ গার্গীর মেয়ের ফিঙ্গারপ্রিন্ট নিতে চলে যায় লালবাজার ফরেন্সিক টিমের লোক। গার্গী আর তার ছেলের কাছ থেকে আগেই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে গেছে। তো দেখা যায় বৃন্দার ফরেন্সিক টিম ঘটনাস্থলে গেলে সেখানে পুরো জায়গা খুঁজে এসে ছেত্রী বৃন্দাকে জানায় যে এই জায়গাটিতে এত লোক পার্টি করেছে, কিন্তু জায়গাটি একেবারে নিপুণভাবে পরিষ্কার, এমনকি কোনো আঙুলের ছাপ কিংবা গাড়ির চাকার দাগও পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছে কোনো ফরেন্সিক এক্সপার্ট লোক আগে এসেই সব প্রমাণ লোপাট করে দিয়েছে। এ কথা শুনে বৃন্দা খুবই হতাশ হয়ে যায়। ধীরে ধীরে তার মনে আশার আলো কমে আসছে। তো ভেতরে কিছু না পেয়ে বাইরে খোঁড়াখুড়ির কাজ শুরু করে বৃন্দার লোকেরা। তখনই সেখানে ফার্ম হাউসের কেয়ারটেকার চলে আসে। কেয়ারটেকার তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তার ভাষ্যমতে এই সবকিছু জানলে তার বড়বাবু ব্রিজেশ আগারওয়াল ভীষণ রাগ করবে, কিন্তু পুলিশরা তো তার কোনো কথাই শোনে না আর তাদের খোঁড়াখুড়ি চালিয়ে যায়। তবে এই কেয়ারটেকারের কাছ থেকে কোনো তথ্য আদায় করা যায় না। তাকে যা জিজ্ঞেস করা হয় সে সবকিছুতেই চুপ করে থাকে, না হলে অন্য উত্তর দেয়। সে বলে সে রাত 9টাতেই ঘুমিয়ে পড়ে আর ভোর 6টায় বেরিয়ে পড়ে।
তাই সে কিছুই জানে না যে গত রাতে কি হয়েছে। তো তার এসব কথাবার্তা শুনে খুব ভালোভাবেই বোঝা যায় যে তাকে মুখ বন্ধ রাখার জন্য আদেশ দেয়া হয়েছে। তবুও তারা অনুমান করতে পারে খুব ভোরবেলা কেউ এসে এই পুরো জায়গাটি পরিষ্কার করে দিয়ে গেছে। তো এর কিছুক্ষণ পরই এক জায়গায় একটি মৃতদেহ পাওয়া যায়, তবে এটা মানুষের কিনা তখনও বোঝা যায় না। শাহানা তখন গিয়ে জানালে বৃন্দা বলে, কোনো মানুষের মৃতদেহ এত দ্রুত পচে গলে এত বিকট গন্ধ ছড়াবে না? মাত্র তো 14-15 ঘন্টা হলো, এত দ্রুত কিভাবে এসব গলতে পারে? এটা দিতি না তো আসলেই দেখা যায় এটা কোনো মানুষ না, এটা একটা কুকুর। ওদিকে অর্পণের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যায়, তা হলো দ্বিতীয় রমিতের চ্যাটের স্ক্রিনশট। অর্পণ তখন তার চ্যানেলে বেশ নাটকীয়ভাবে সেই সব প্রকাশ করে। সে রমিতের চরিত্র নিয়েও প্রশ্ন তোলে, আর ওই চ্যাটগুলো বারবার পড়ে যেখানে দিতি রমিত সেনকে বারবার জিজ্ঞেস করছে যে সে এখন কি করবে। রমিত তাকে শেষ পর্যন্ত উত্তর দেয় সে যেন ওই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসে। এই সব কথার ব্যাখ্যা নানানভাবে মন গড়া উপায়ে অর্পণ বলতে থাকে। ওদিকে গার্গী আর তার ছেলে মেয়েরাও এই সব কিছু দেখে। তারা তো অনেক বেশি ভেঙে পড়ছিল। রুষা তখন তার এক বন্ধুকে ফোন দেয় আর বলে তার মনটা খুব খারাপ লাগছে। তার বন্ধু তখন তার সাথে কথা বলতে চায় না আর বলে তার মা বলেছে রুষার বাবা একজন খারাপ লোক, তাই সে যেন রুষার সাথেও না মেশে। তো বাবার খবর আর বন্ধুদের এই আচরণে রুষা বেশ ভেঙে পড়ে, তার খুব কষ্ট হয়। আর গার্গী তো আগেই ভেঙে পড়েছিল, সে সব কিছু আর নিতে পারছিল না। ওদিকে সামন্তকে দেখা যায়, সে তো এখনো বৃন্দার বিরুদ্ধে কিছু একটা চক্রান্ত করছে। আর বৃন্দা তো প্রচন্ড ক্ষেপে আছে, কারণ তাদের সব তথ্য এখন মিডিয়ার হাতে। তাই সে শাহানাকে জিজ্ঞেস করে সে যে পুলিশ অফিসারকে অর্পণের টিভি চ্যানেলে সাংবাদিকের সাথে কথা বলতে দেখেছে, তাকে শাহানা জিজ্ঞাসাবাদ করেছে কি? শাহানা বলে হ্যাঁ, সে জিজ্ঞাসাবাদ করেছে, তবে ওই পুলিশ আর সাংবাদিক দুজন বন্ধু, আর কিছুই না। বৃন্দা এসব শুনে বলে ওই পুলিশকে দিয়ে সামন্ত এই তথ্য বাইরে বের করেছে, আমি নিশ্চিত। যাক, তো এরপরই বৃন্দা জানায় সে ইন্টারোগেশন রুমে যাচ্ছে, শাহানা যেন রমিতের স্ত্রী আর ছেলেকে সেখানে নিয়ে যায়। বৃন্দাকে দেখে রমিত বলে সে একটি অন্যরকম কথা বলতে চায়, যদিও বলা উচিত কিনা সে বুঝতে পারছে না। সেদিন রাতে সে যখন ফার্ম হাউসে যায় তার গায়ে একটি হলুদ রঙের জ্যাকেট ছিল, কিন্তু সকালে গাড়িতে তার ঘুম ভাঙলে সে তার জ্যাকেটটি আর পায় না। এটা শুনে বৃন্দা বলে রমিত কি মানুষ নাকি অন্য কিছু? বৃন্দার মেয়ে হারিয়ে গেছে আর সে এখন বৃন্দার কাছে জ্যাকেট খুঁজে দেওয়ার আবদার করছে। বৃন্দার কিছু বলার আগেই সেখানে চলে আসে শাহানা আর তার সাথে গার্গী। বৃন্দা তখন গার্গীকে বলে তারা রমিতকে গ্রেফতার করেছে, আর কেন গ্রেফতার করেছে সেটা সে নিশ্চয়ই টিভিতে দেখেছে। গার্গী বলে হ্যাঁ, সে সব দেখেছে আর ফোনের চ্যাটগুলোও দেখেছে। রমিত তখন জিজ্ঞেস করে কোন চ্যাটের কথা সে বলছে। বৃন্দা আর শাহানা তখন তাদের কথা বলার জন্য সময় দেয় আর সেখান থেকে বেরিয়ে যায়। আর এটাও বলে আগামীকাল তাকে কোর্টে তোলা হবে আর পুলিশ কাস্টাডি চাওয়া হবে। তো তারা চলে যেতেই গার্গী রমিতকে জিজ্ঞেস করে সে কোন টক্সিক রিলেশনশিপের কথা বলছে, দিতির সাথে তার কতদিনের সম্পর্ক রয়েছে। রমিত বলে এই সবকিছু সে কি বলছে, দিতির সাথে তার কেন সম্পর্ক থাকবে, সে তো শুধুমাত্র তার একজন এমপ্লয়ি। গার্গী বলে এই সবকিছু নতুন না, এর আগেও শাহানা নামের ওই কর্মচারীর সাথে তার সম্পর্ক ছিল। এই বলে গার্গী তার ছেলের সামনেই তাকে চর বসিয়ে দেয়। রমিত তো খুবই অবাক হয়ে গার্গীর দিকে তাকিয়ে থাকে। এদিকে টিভিতে মিডিয়ায় সবখানে এই দ্বিতীয় রমিত সেনের কেস নিয়ে বেশ হই হুল্লোড় দেখা যায়। পুরো ব্যাপারটি এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। তো এই সবকিছু দেখে না দেখার মতো করেই এড়িয়ে যায় বৃন্দা আর তার কাজে মন দেয়। সে শাহানাকে বলে ঘটনাস্থল থেকে গোলপার্ক অর্থাৎ যেখানে গাড়ি পাওয়া গেছে সেখানকার পুরো রাস্তার সিসিটিভি ফুটেজ নিয়ে যেন শাহানা লালবাজার চলে আসে। তো লালবাজার থেকে অনেক রাতে বাড়ি ফিরলে গার্গীর মেয়ে দরজা খোলে না। গার্গী তো চিন্তায় পড়ে যায়। শেষ পর্যন্ত চাবি দিয়ে দরজা খুলে সে রুষাকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু দেখা যায় তবুও তার কোনো সাড়া মেলে না। শেষ পর্যন্ত গার্গী রুষার ঘরে গিয়ে হতভম্ব হয়ে যায় আর দেখে রুষা তো অচেতন অবস্থায় পড়ে আছে, তার হাতের রক কাটা, রক্তে চারদিক মাখামাখি হয়ে আছে। গার্গী তো এটা দেখে একদম পাগলের মতো হয়ে যায়। তো অসহায় গার্গী তখন একদম উন্মাদের মতো ছেলে রাতুলকে ডাকতে থাকে। এরপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুষাকে। তো ডাক্তাররা অনেকক্ষণ পর জানায় সে এখন কিছুটা স্থির থাকলেও তার অবস্থা ভালো তা বলা যাবে না, তাকে বেশ কয়েকদিন অবজারভেশনে রাখতে হবে। প্রচন্ড শক থেকে তার এই অবস্থা হয়েছে, সে আবারও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা চালাতে পারে। এই সবকিছু শুনে গার্গী তো দিশাহীন হয়ে পড়ে। স্বামীর ওই অবস্থা, তাকে নিয়ে নানান ধরনের নানান কথাবার্তা হচ্ছে, আর এখানে মেয়ের এই অবস্থা, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না।
অন্যদিকে বৃন্দা একা বাড়িতে ফিরে যায়। সেই বাড়ির সব জায়গায় তো তার মেয়ের স্মৃতি ছড়ানো। সে সেইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে আর নিজের মেয়ের কথা ভাবতে থাকে। তো এভাবে মেয়ের কথা ভাবতে ভাবতে এক সময় সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু এরপরই নিজেকে সামলে নেয় আর দ্রুত স্নান সেরে বের হওয়ার পরই বৃন্দা দেখতে পায় তার প্রাক্তন স্বামী অর্থাৎ দিতির বাবা এসে দাঁড়িয়ে আছে। সে দিতির সম্পর্কে খোঁজ খবর করতে থাকে। দিতির বাবা বলে, মিডিয়ায় তো তাদেরকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, বলা হচ্ছে তাদের গাফলতির জন্যই দিতির নাকি আজ এই অবস্থা। একসময় সে জিজ্ঞেস করে, রমিতের গাড়িতে ওই রক্তগুলো কি দিতিরই? বৃন্দা বলে, হ্যাঁ সেগুলো দিতিরই। এটা বলেই সে ভেঙে পড়ে। এরপরই সে তার প্রাক্তন ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কাঁদে আর দুজন দুজনকে সামলানোর চেষ্টা করে, কারণ তারা আলাদা হয়ে গেলেও তাদের মেয়ের জন্য তো ভালোবাসা এখনো রয়েছে। এদিকে শাহানা জানায় যে সে কোনো সিসিটিভি ফুটেজ পায়নি, কারণ বানতলার রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরাই নেই। তবে যেখানে ফুটেজ পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে সহজ রাস্তা রেখে রমিতের গাড়ি অনেক লম্বা রাস্তা আর ঘোরানো রাস্তা দিয়ে চলেছে। সে বারবার ইউটার্ন নিয়েছে আর লম্বা পথ অতিক্রম করেছে। শাহানা তখন জিজ্ঞেস করে, এমনটা করার কারণ কি? বৃন্দা বলে, এমনটা করার কারণ হলো পুলিশকে দ্বিধায় ফেলা আর চিন্তা করার জন্য সময় নেওয়া, আর কিছুই নয়। ওদিকে আদালত রমিত সেনকে 7 দিনের পুলিশ কাস্টাডিতে দেয়। তখনই দেখা যায় আদালতের বাইরে রমিত সেনের নামে মুর্দাবাদের স্লোগান উঠতে থাকে। সবাই তো তার বিচার চায় আর দিতির খোঁজ। রমিতকে আবারও কোর্ট থেকে থানায় নিয়ে আসা হয়। শাহানা তখন গার্গীর খোঁজ নেওয়ার জন্য ফোন দিলে জানতে পারে রুষা হাসপাতালে ভর্তি আছে আর সে তো নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছে। এ কথা শুনে তো শাহানা বেশ চমকে যায়। তো এদিকে কোর্ট থেকে ফিরে বৃন্দা আবারও রমিতকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে ঘুরে ফিরে বারবার একই প্রশ্ন করে যে দিতি কোথায়। রমিত বলে সে সত্যিই জানে না দিতি কোথায়। তারা যা ভাবছে সেই সব ভুল। সে দিতির কোনো ক্ষতি করার কথা কখনো চিন্তাও করতে পারে না। সে দিতিকে ভালোবাসে। তো এই ভালোবাসার কথা শুনেই তো বৃন্দা ভ্রু কুচকায়। রমিত বলে সে যা ভাবছে তা না, সে তার সব সহকর্মীদের ভালোবাসত। তারা তাদের সমস্যার কথা তাকে সবসময় বলতো আর সে যতটুক পারত সেই সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করত। ওই টক্সিক রিলেশনশিপের যে মেসেজটি সেটাও সে অন্য কিছু ভেবে দেয়নি। বৃন্দা তখন জিজ্ঞেস করে তাহলে সে কি ভেবে দিয়েছে, কিন্তু রমিত বলে সে কথা বলতে পারবে না। দিতি খুব বিশ্বাস করে তাকে তার গোপন কথা বলেছে, সে তার বিশ্বাস ভাঙতে পারবে না। বৃন্দা তখন বলে কিন্তু আপাতত তো রমিতকে সেটা বলতেই হবে। দিদির কাছে জিজ্ঞেস করার তো কোনো উপায় নেই, তাই এখন রমিতকেই সব প্রশ্নের উত্তর দিতে হবে। রমিত তখন বলে সে কিছু বললেও তো তারা বিশ্বাস করবে না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। বৃন্দা তখন বলে এত কিছু না ভেবে রমিত যেন শুধুমাত্র তার নিজের কথা বলে যায়। এবার রমিত বলতে শুরু করে। শাহানা চলে যায় হাসপাতালে রুষাকে দেখার জন্য। গার্গী তো তাকে তখন সবকিছু জানায়। এসব শুনে শাহানা বলে এই ঘটনা ঘটানোর ঠিক আগেই রুষা টিপু নামের একজনের সাথে কথা বলেছিল। এই টিপুটা কে হতে পারে? তারা কি চেনে? কিন্তু গার্গী বা রাতুল কেউই তো তাকে চেনে না, তার বন্ধুদের মধ্যে কেউ না। শাহানা জিজ্ঞেস করে সে কি খবর নিবে টিপুর ব্যাপারে, কিন্তু গার্গী তাকে নিষেধ করে, কারণ এমনিতেও রুষার অবস্থা বেশ নাজুক। তো এরপরই গার্গী শাহানাকে জিজ্ঞেস করে সে তো বহু বছর রমিতকে চেনে, রমিতকে এই কাজ করতে পারে? শাহানা বলে সে যেই রমিতকে চিনত সে হয়তো পারে না, তবে তার তো বহু বছর রমিতের সাথে কোনো যোগাযোগ নেই। এখন কি হচ্ছে সেটা বলতে পারবে না। এছাড়া দিতির সাথে রমিতের সম্পর্ক নিয়েও সে জানে না। এসব কথা বলতে বলতেই শাহানার তরফদার নামের এক পুলিশের সাথে দেখা হয়। সে জানায় ভোজপুরের রাস্তায় হিট অ্যান্ড রানের কেসে আনা মেয়েটি গতরাতে মারা গেছে। পুলিশ এখনো তার কোনো হদিস বের করতে পারেনি। ওদিকে বৃন্দার ডাকে তার অফিসে এসে পৌঁছায় ব্রিজেশ আগারওয়াল ও রাকেশ আগারওয়াল। বৃন্দা তখন তাদের জিজ্ঞেস করে সবসময় তাদের ফার্ম হাউসে পার্টির পর কি খুব ভোরে এসে সেই সবকিছু পরিষ্কার করে ফেলা হয়? রাকেশ জানায় 2 বছর ধরে প্রত্যেক পার্টির পরেই এই ঘটনা ঘটে। ক্লিন সুইপ নামের এক কোম্পানির সাথে তাদের কন্ট্রাক্ট আছে, তারাই এসব করে থাকে। বৃন্দা তখন তাদেরকে ওই কোম্পানির ঠিকানা লিখে দিতে বলে। রাকেশও তখন মালিকের নাম আর ফোন নাম্বার দেয়। দেখা যায় তার নাম মহেন্দ্র গুপ্ত। এই নামটা বৃন্দা আর শাহানার বেশ পরিচিত বলে মনে হয়, কিন্তু এটা কে তারা তা বুঝতে পারে না। বৃন্দার পর শাহানাকে মহেন্দ্রকে ডেকে পাঠাতে বলে। তখন ব্রিজেশ বলে লুসি অর্থাৎ তার পোষা কুকুর তার নিজের সন্তানের মতো ছিল। লুসি মারা যাওয়ায় তার ফার্ম হাউসের সামনেই তাকে দাফন করে সেখানে ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়, কিন্তু বৃন্দার লোকেরা তো সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। বৃন্দা তখন তাকে সরি বলে।
ব্রিজেশ তখন বলে সে সরি গ্রহণ করতে চায়, তবে তার বড় ছেলের জন্য তা করতে পারছে না। সে খুব ক্ষেপে আছে আর পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করতে চাইছে। পুলিশ কমিশনার ব্রিজেশের ছোট ভাইয়ের মতো। এই কথা শুনে বৃন্দা বলে তার উচিত কমিশনারের সাথে কথা বলা। সে চাইলে বৃন্দা এখনই কথা বলিয়ে দিতে পারে। এবার তো ব্রিজেশ চুপ করে যায়। এরপরে বৃন্দা চলে যায় ফরেন্সিক ডিপার্টমেন্টে আর ছেত্রীকে জিজ্ঞেস করে সে মহেন্দ্রকে চেনে কিনা। ছেত্রী তখন শ্রদ্ধার সাথে বলে মহেন্দ্র তো তার গুরু, বিখ্যাত মানুষ, কলকাতা পুলিশের অতি চৌকস অফিসারদের একজন। 12 বছর আগে মহেন্দ্রগুপ্ত পুলিশ ডিপার্টমেন্ট থেকে অবসর নেয় আর এরপর থেকে তার আর কোনো হদিস নেই। ছেত্রী আরও জানায় রমিত সেনের গাড়িতে রমিতের পরিবার, বন্ধু আর দিতির বন্ধুরা ছাড়া অপরিচিত এক আঙুলের ছাপ পাওয়া গেছে। ওদিকে আমরা গোলপার্ক এলাকাতে রক্ত মাখা সেই হলুদ জ্যাকেট পরে একজন লোককে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখি। এই লোকটি রাস্তাতেই থাকে, যার কোনো ঠিকানা নেই। তো তার গায়ে দামি এই কোটটি দেখে অনেকেই তাকে জিজ্ঞেস করে যে এত দামি কোট সে কোথায় পেল। লোকটি তখন বলে একজন মৃত মানুষের শরীর থেকে সেই কোটটি খুলে নিয়েছে। তো এরপর তাকে জিজ্ঞেস করা হয় সত্যিই কি মৃত মানুষ ছিল নাকি সে মিথ্যা বলছে। তখনই লোকটি রহস্যময়ভাবে বলে সে মারা না গেলেও খুব দ্রুতই মারা যাবে। এদিকে মহেন্দ্রগুপ্ত বৃন্দার ডাকে চলে যায় লালবাজারে। সব পুরনো পুলিশরা তো তাকে দেখে সালাম দিতে থাকে, আদাব দিতে থাকে, কুশল বিনিময় করতে থাকে। তাকে দেখে বোঝা যায় সে এখানে খুবই খ্যাতি সম্পন্ন। তো মহেন্দ্রগুপ্ত যখন বৃন্দার কাছে যায় তখন বৃন্দাকে বলে সে বৃন্দাকে চিনতে পারছে না। বৃন্দা তখন খুব নম্রভাবে বলে চেনার কথাও না, 12 বছর আগে যখন সে রিটায়ার করে তখন বৃন্দা মাত্রই জয়েন করেছে। ওদিকে হোম মিনিস্টার সাংবাদিক অর্পণকে ডেকে পাঠায় আর বলে সে শুধু শুধু রমিত সেনের পেছনে লেগে আছে কেন। রমিতকে তৈরি করেছে ভয়েস টিভি, অর্পণ পারলে যেন ভয়েস টিভি নিশ্চিহ্ন করে দেয়। ভয়েস টিভি না থাকলে অর্পণের চ্যানেল নিরাপদ। আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি ভয়েস টিভির সাথে এই মন্ত্রীর বা সরকারের পুরনো কোনো শত্রুতা আছে, তাই অর্পণের মাধ্যমে তাদের সরাতে চাইছে। তো অর্পণ সেখান থেকে বের হয়ে গেলে সেখানে আমরা ভয়েস টিভির একজন কর্মী অর্থাৎ রমিতের কলিগ অনুরাধাকে দেখতে পাই। সে হোম মিনিস্টারের সাথে দেখা করতে এসেছে আর রমিতের ব্যাপারে কথা বলতে এসেছে, কিন্তু হোম মিনিস্টার জানায় সে তো দেখা করতে পারবে না। তো অন্যদিকে মহেন্দ্রগুপ্তর সাথে বসেই বৃন্দা বুঝতে পারে এই মানুষটি বেশ রহস্যময়। রিটায়ার করার পর কঙ্খল নামের এক জায়গায় একটি নিরিবিলি আশ্রমে ছিল। 2 বছর আগেই কলকাতা ফিরে আসে। তার ভাষ্য মতে কঙ্খলে শান্তি ছিল, কিন্তু রক্তের সেই উত্তেজনা ছিল না। ছোট ছোট ক্লু থেকে অপরাধের ছবি তৈরি করার উত্তেজনা ছিল না সেখানে। তাই সে ফিরে এসেছে আর এবার সে আগের কাজের বিপরীত কাজ করার চেষ্টা করে। আগে সে প্রমাণ খুঁজত আর এখন প্রমাণ পরিষ্কার করে। মহেন্দ্র নিজেই বলতে থাকে সে প্রমাণ খুঁজে বের করতে যেমন সেরা ছিল, প্রমাণ মুছতে ততটাই সেরা। বৃন্দা আর তার দল যেন তাকে যাচাই করে নেয়। বৃন্দা তখন অসহায়ের মতো মহেন্দ্রকে বলে তার মেয়ে দিতি নিখোঁজ, সে তাকে পাচ্ছে না কয়দিন ধরে, তার এখন মহেন্দ্রের সাহায্যের প্রয়োজন। মহেন্দ্র তখন বলে সে জানে না দিতি কোথায়, তবে সে যদি জানতে পারে তাহলে তাকে অবশ্যই জানাবে। মহেন্দ্র তো তখন বেশ রহস্যময় কথা বলে, যেমন কোনো কিছু খুব কাছ থেকে দেখতে নেই, তাহলে পুরোটা দেখা যায় না, দূর থেকে দেখলে পুরোটা বেশ ভালো করে দেখা যায়। তাই তার নতুন করে ভাবা উচিত আর দূর থেকে সবকিছু দেখা উচিত। পাখি যখন আকাশে ওড়ে সে স্পষ্ট সবকিছু দেখতে পায়। তো বৃন্দা তার কথার মানে বুঝতে পারে না। এদিকে গার্গীর ছেলে রোহিত বাড়ি ফিরে আসে। তখনই সে গার্গীকে দেখতে পায়, তার মুখে রক্ত লেগে আছে। তাই সে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে সে আর পড়াশোনা করতে চায় না, অর্থাৎ সবাই যে যেখান থেকে পারছে তাদেরকে ইচ্ছামতো অপমান অপদস্থ করে যাচ্ছে। এই সবকিছু তারা আর নিতে পারছিল না। তো দৃশ্যের পর চলে যায় শাহানার অতীতে। শাহানাকে আমরা তার প্রেমিক শামীম আহমেদের সাথে দেখি। শামীম আর শাহানা একসাথে ভয়েস টিভিতে কাজ করত, দুজন দুজনকে ভালোবাসতো। তবে তাদের সব সময় ঝামেলা লেগেই থাকতো, কারণ শামীমের ধারণা ছিল রমিত সেনকে শাহানা পছন্দ করে। ব্যাপারটা হয়তো কিছুটা সত্যও ছিল, তবে এই সন্দেহ আর ঝামেলার ফলাফল খুব খারাপ হয়েছিল। একদিন শাহানা বাড়ি ফিরে শামীমের নিথর দেহ ঝুলতে দেখে। নিজেকে নিজেই শেষ করে দিয়েছিল শামীম। বর্তমানে আমরা শাহানাকে দেখতে পাই যে শামীমের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল আর বলছিল সময় চলে যাবে, কিন্তু শামীম কখনো পাল্টাবে না, সব সময় তার বয়স একই থাকবে। আজ শামীমের জন্মদিন, তাই শাহানা শামীমের কথা ভেবে ভীষণ মন খারাপ করে। এদিকে মন খারাপ করে থাকে রমিত, কারণ তার পুরো জীবনটা এখন একেবারে এলোমেলো হয়ে গেছে। ওদিকে বৃন্দা, সেও তো খুব একটা ভালো নেই, সে তার একমাত্র মেয়েকে হারিয়ে ফেলেছে।
তো দেখা যায় এরা সবাই যার যার জায়গা থেকে একেবারে দুঃখে কাতর হয়ে আছে। ওদিকে সামন্ত এক নতুন চাল চালে। রমিত সেনের সেলে সে দুজন দাগী আসামিকে পাঠায়, আর পুলিশ দ্বারা রমিতকে প্রচন্ড অত্যাচার করে। আর সেই ভিডিও সে ধারণ করে রাখে। ভিআইপি বন্দীকে এভাবে অনুমতি ছাড়া মারধরের কোনো নিয়ম নেই। সামন্ত আসলে এই সব করিয়েছে বৃন্দাকে অপদস্থ করতে। তো পুলিশ কমিশনার তাকে ডেকে পাঠালে সে যদিও বলে তার অফিসাররা ভুলে অন্য আসামিদের জায়গায় রমিতকে মেরেছে, কিন্তু কমিশনার বুঝতে পারে সবকিছু সামন্তর চাল। তবে তাদের করার কিছুই থাকে না। তাদেরকে মিডিয়াতে বলতে হবে পুলিশ নয়, বরং অন্য আসামিরা রমিতকে মারধর করেছে। না হলে এমন হাই প্রোফাইল কেসে এমন মারধর করাটা, তাও মিডিয়ার কর্মীকে, এটা মিডিয়া কখনোই ভালোভাবে নিবে না। তো সামন্ত চলে গেলে পুলিশ কমিশনার বৃন্দাকে জিজ্ঞেস করে যেখানে সুইপার কেন এসেছিল। এই কথা শুনে তো বৃন্দা অবাক হয়ে যায়। কমিশনার বলে 12 বছর আগে যখন মহেন্দ্র ডিপার্টমেন্টে কাজ করত তখন সে জাদুকর নামে পরিচিত ছিল, কারণ সে তার ইনভেস্টিগেশন একেবারে জাদুর মতো সলভ করে ফেলত। তো এরপরই ডিপার্টমেন্ট ছেড়ে সে চলে যায়। আগে সে প্রমাণ সংগ্রহ করত, আর এখন প্রমাণ লোপাট করে। প্রমাণ পরিষ্কার করার কারণে সে এখন জাদুকর নয়, বরং সুইপার নামে পরিচিত। কমিশনার তাই বৃন্দাকে সাবধান করে দেয় যে সে যেন মহেন্দ্রর থেকে সাবধানে থাকে, কারণ সে এখন আর জাদুকর নয়, সে সুইপার। তো বৃন্দা যে কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না, এই নিয়েই সে দ্বিধায় পড়ে যায়। এরপরই সে জেলের হাসপাতালে ভর্তি রমিতের সাথে দেখা করে। রমিত জানায় সে ভালোই আছে, হাসপাতালে ভর্তির মতো আহত তো সে না। বৃন্দা তখন অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য রমিতকে সরি বলে। রমিত বলে সে বুঝতে পারছে এইসব বৃন্দা করেনি। বৃন্দাকে সে আশ্বস্ত করে মিডিয়ায় সে কিছুই বলবে না। তার বিনিময়ে সেও একটা উপকার চায়, তা হলো জেনারেল ওয়ার্ডে শিফট হওয়া। ভিআইপি কেবিনে তার একা একা ভালো লাগে না। বৃন্দা তো হাফ ছেড়ে বাঁচে, আর রমিতের ডিলে রাজি হয়। ওদিকে অর্পণ আর তার পাবলিক টিভি ভয়েস টিভির বিরুদ্ধে উঠে পড়ে লাগে। এরা সবাই রয়েছে যার যার ধান্দায়। তো তারা জনগণকে ভুল বুঝিয়ে ভয়েস টিভির বিরুদ্ধে জনমত সংগ্রহ করে। চাপে পড়ে অনুরাধা বাকি এমপ্লয়ীদের সাথে মিলে সিদ্ধান্ত নেয় যে আপাতত রমিত সেনকে সাসপেন্ড করা হচ্ছে, বিজয় দত্তকেও শোকজ করা হবে। বিজয় বলে সে তো কিছুই করেনি, সে তো গ্রেফতার হয়নি, তার গাড়িতে রক্তও পাওয়া যায়নি, খামোখা তার পেছনে লাগার কোনো মানে হয় না। তো অনুরাধা আর বিজয়ের এই সময় বেশ ঝগড়াই হয়ে যায়। বিজয় তখন অনুরাধাকে মিনিস্টারের অফিসে গিয়ে অপদস্থ হওয়া নিয়ে খোটা দিতে থাকে, আর অনুরাধাও বিজয়ের রমিতকে হিংসা করা নিয়ে খোটা দেয়। এদিকে বৃন্দা শাহানাকে নিয়ে চলে আসে ভয়েস টিভির অফিসে। সে জানতে চায় রমিতের কলিগরা তাকে নিয়ে কি ভাবে। সেখানে অনুরাধা তাকে জানায় রমিত কখনো এরকম কিছু করতেই পারে না, সে খুব ভালো মানুষ আর খুবই ভালো সাংবাদিক। তার অবর্তমানে ভয়েস টিভির যতটা না ক্ষতি, সাধারণ মানুষেরও তার চেয়ে বেশি ক্ষতি, কারণ তার মতো সাংবাদিক এখন পাওয়াটা দুষ্কর। বৃন্দা তখন অনুরাধাকে বলে সে যেন বৃন্দাকে দিতির মা হিসেবে না দেখে, পুলিশ ইনভেস্টিগেটর হিসেবে দেখে দিদিকে নিয়ে কিছু বলার থাকলে যেন বলে। অনুরাধা বলে দিদি খুবই ভালো মেয়ে, তাকে বলার মতো দিতি আর রমিতের কোনো সম্পর্ক ছিল না। ওদিকে গার্গী চলে যায় হাসপাতালের কাছে। সে বলে সে দুটো খবর দেওয়ার জন্য এসেছে। একটি হলো তাদের মেয়ে রুষা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, এখনো হাসপাতালে ভর্তি। ডাক্তার জানিয়েছে সে আবারও এমন কিছু করতে পারে। দ্বিতীয় খবর হলো তাদের ছেলে বন্ধুদের সাথে মারামারি করে ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছে। সে আর পড়াশোনা করতে চায় না, কারণ তার বন্ধুরা তার বাবাকে নিয়ে আজে বাজে কথা বলছিল। এসব কথা শুনে রমিত খুবই ভেঙে পড়ে। সে বুঝতে পারে এই সবকিছু তার জন্যই হয়েছে। ওদিকে ভয়েস টিভি অফিসের একটি মেয়ে বৃন্দাকে জানায় সে দিদির সাথে একসাথে পড়াশোনা করেছে আর একসাথেই এখানে জয়েন করেছে। মেয়েটি তার সাথে গোপনে কথা বলতে চায়। তো এরপর তারা বাইরে একটি ক্যাফেতে দেখা করে। সেখানে মেয়েটি জানায় যাদের সাথে দিদি মিশতো তারা খুব ভালো ছেলে না, তারা সবাই নেশা করত। দিদি এসব কিছুই করতো না, তবে সে তাদের সাথেই সব সময় থাকতো। মেয়েটি আরো জানায় রমিত আর দিদির সম্পর্কের ব্যাপারটা সম্পূর্ণ বানোয়াট। তারা অনেকেই রমিতকে পছন্দ করত, তবে এর বেশি কিছু না। শানা জিজ্ঞেস করে সবাই রমিতকে পছন্দ করে, এই নিয়ে কি বিজয়ের হিংসে হতো? মেয়েটি জানায় তেমনটা হওয়ার কথা নয়, কারণ বিজয় বেশ ভদ্রলোক। যাক, তো এরপরে অফিস থেকে বের হয়ে বৃন্দা বানতলার কাছাকাছি যায়। সেখানে সে একটি ড্রোনের সাহায্যে সেখানকার পুরো জায়গাটি দেখার চেষ্টা করে। বৃন্দা তখন শাহানাকে জানায় বানতলা জায়গাটা তার কাছে খুবই অদ্ভুত বলে মনে হয়। এই জায়গা অনেকগুলো জায়গার সাথে লিঙ্কড। জায়গাগুলোর নাম শুনতে শুনতে ভোজপুরের নাম শুনে হঠাৎই শাহানার মাথায় একটি জিনিস আসে। সে বলে যে রাত্রে দিতি নিখোঁজ হয় সেই রাতে ভোজপুরে একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়, আর 2 দিন পর সে মারা যায়। মেয়েটির কোনো ঠিকানা পাওয়া যায়নি। এই কথা শুনে তো বৃন্দা হতভম্ব হয়ে যায়। মেয়েটি তো দ্বিতীয় হতে পারে, এই সন্দেহই তাকে কাঁপিয়ে দেয়। সে বুঝতে পারে অতি সত্বর তার সেখানে যাওয়া দরকার।
প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে সে ওই মেয়েটির লাশ দেখতে যায়। তারা মর্গেও পৌঁছে, তবে বৃন্দা যেন একেবারেই ভেঙে পড়েছে। শাহানা তখন তাকে সামলানোর চেষ্টা করে, তো কোনো মতে সে ফ্রিজারের কাছে যায় আর সেটা খুলেই দেখতে পায় এটি তার মেয়ে নয়। তখন সে শাহানাকে বলে এটি তার মেয়ে দিতি নয়, তার মেয়েকে খুঁজে বের করার যুদ্ধ তার এখনো শেষ হয়নি, আর আশা ছেড়ে দেওয়ার মতোও কিছু হয়নি। তো মেয়েকে খুঁজে পাওয়ার আশা নিয়ে এখানেই এই গল্পটার প্রথম সিজন শেষ হয়। এর পরবর্তী সিজনেই জানা যাবে যে দিতি আসলে কোথায় আর তার সাথে কি বা হয়েছে। আর এর সেকেন্ড সিজন আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব। সেই পর্যন্ত একটু যে অপেক্ষা করতে হবে। যাক, তো আমার আজকের এই এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।